সুপ্রিয় দর্শক, খবর সংযোগে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সঙ্গে আমি আছি কাউসার খোকন। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাংবাদিক ইহসানুল হক। আজকে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো ডাকসু নির্বাচন নিয়ে। আমাদের ইহসান ভাই অনেক দিন যাবৎ এই ডাকসু নির্বাচন নিয়ে কাজ করছেন। আপনার দিন রাত সেখানে সময় কাটিয়েছেন, অনেক নিউজ করেছেন, সাক্ষাৎকার দিয়েছেন। এখন ইহসান ভাইয়ের কাছে জানতে চাবো যে কেমন দেখলেন ডাকসু নির্বাচন? ধন্যবাদ কাউসার ভাই। ডাকসু নির্বাচন, বেশ কিছুদিন পরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনেক ছাত্রদের কাছে এই নির্বাচনটি প্রথম। ঠিক আমার কাছে এই নির্বাচনটি প্রথম ছিল এবং বেশ কিছু শিখেছি এবং অর্জন করেছি। খবর সংযোগের প্রতিনিধি হিসেবে আমি প্রথম থেকেই সেখানে কভারেজ দিয়েছি। আসলে ডাকসু নির্বাচন নিয়ে যদি আমি বলি, ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে। এই তফসিল ঘোষণার আগে কিন্তু অনেক লড়াই সংগ্রাম আছে যে ডাকসু নির্বাচন দেওয়া হচ্ছে না। ছাত্রদের কিন্তু লড়াই করে যাচ্ছে যে আসলে ডাকসু দেওয়া হোক। বেশ কিছুদিন হলো ডাকসু নির্বাচন হচ্ছে না। পরে নির্বাচনের কয়েকদিন আগেও কথা হচ্ছে নির্বাচন হবে কিনা হবে না, আদালতের স্থগিতাদেশ সবকিছু মিলে যে একটা সবার মনে একটা ইয়ে ছিল যে হবে কিনা হবে না। তো পরে ডাকসু নির্বাচনের যখন তফসিল ঘোষণা হয় তারপরে থেকেই কিন্তু ঢাবির যে সাধারণ শিক্ষার্থী এবং যারা বিভিন্ন প্যানেলে রাজনীতি করেন তাদের ভিতরে কিন্তু একটি উচ্ছ্বাস তৈরি হয় যে দীর্ঘদিন পরে ডাকসু নির্বাচন পাবো, এখান থেকে নতুন নেতৃত্ব আসবে। এবং ডাকসু নির্বাচনে কিন্তু একটি ইতিহাস আছে। আপনাকে যদি বলি যে এই ডাকসু নির্বাচন থেকে যারা নির্বাচিত হয় তারা কিন্তু জাতীয় নির্বাচনে বা জাতীয় নেতৃত্বে বেশ প্রভাব রাখে। আরেকটি বিষয় যদি বলি যে এই ডাকসু নির্বাচন না দেওয়ার কারণে এই ছাত্রদের ভিতর থেকে যে আগামীর প্রতিনিধি, এই জিনিসগুলো কিন্তু আসছে না। সেই ক্ষেত্রে কিন্তু যারা জাতীয় নির্বাচনে ভূমিকা রাখে, সেই ভালো, ভালো নেতা কিন্তু বের হচ্ছে না। এটি কিন্তু বন্ধ হয়েছিল। তো যাই হোক, এবারের ডাকসু নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে আমি দেখেছি যে সাধারণ শিক্ষার্থীদের ভিতরে বেশ উচ্ছ্বাস যে তারা ডাকসু নির্বাচন পাবে। এরকম আনন্দ মুখর পরিবেশে যেটাই হোক, পরে জিতুক যেই জিতুক সেটা পরের বিষয়। কিন্তু এই যে এই আনন্দ, এটা কিন্তু একটা উৎসব একটা মুখর ভাব। পরিবেশ। এই জিনিসটা কিন্তু আমি দেখেছি এবং সবার ভিতরে যে আরেকটা বিষয় যে যারা এখানে প্রার্থী হয়েছেন তাদের একটি ভূমিকা ছিল গণ অভ্যুত্থানে। যে সবাই কিন্তু, আপনি পিছনের দিকে তাকালে সবাই কিন্তু এক। কিন্তু এখানেও হয়তো পরবর্তীতে যার, যার মতো প্যানেল ঘোষণা করেছে। কিন্তু গণ অভ্যুত্থানে কিন্তু তাদের একটু সবাই একসঙ্গে কাজ করেছে। ভূমিকা ছিল এবং তারা সবসময় বলেছে যে দেখেন, বিজয়ী যেই হোক না কেন এটা আলাদা বিষয়। কিন্তু আমাদের সবাই এক। এই দিক থেকে কিন্তু সবাই এক হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরাও ভাবনা যে তাদের আ যে বহুল প্রতীক্ষিত তারা বেছে নিবে যে আগামীর নায়ক, ডাকসুর নায়ক তারা আ বেছে নিতে পারবে। সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু তারা উচ্ছ্বাস করছিল। আরেকটি বিষয় যদি বলি যে অন্তর্বর্তীকালীন সরকারের ডাকসু নির্বাচন এবং নির্বাচনে এটি ১ম ছিল। এটি কিন্তু একটি চ্যালেঞ্জ ছিল যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস আসলে কতটুকু সুষ্ঠু অবাধ নির্বাচন উপহার দিতে পারে। সেই বিষয়ে বিবেচনা করে কিন্তু পুরো বাংলাদেশের মানুষ রিক্সা চালক থেকে সাধারণ আপনি যত বড় সবার দিক কিন্তু সবার দৃষ্টি ছিল দৃষ্টি ছিল এই ডাকসু নির্বাচনে যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের অধীনে ১ম নির্বাচন হচ্ছে ডাকসু নির্বাচন। সে কতটুকু সুষ্ঠু নির্বাচন দিতে পারবে এবং এখান থেকেই আগামীর নির্বাচনে মেসেজ যাবে। আগামী নির্বাচনে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু সুষ্ঠু অবাধ নির্বাচন দিতে পারবে। এই জন্যই কিন্তু সাধারণ মানুষের বেশ নজর ছিল এই ডাকসু নির্বাচনের উপর। নির্বাচনের সময় আপনি কেমন দেখলেন বা নির্বাচনের আগের দিন আপনি কেমন দেখলেন? যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আ আরেকটা বিষয় যে নির্বাচনের সময় এবং নির্বাচনের আগে কিছু মানে প্রচারণা। আমি ১ম এ বললাম যে এই নির্বাচন, ডাকসু নির্বাচন আমার কিন্তু ১ম ছিল। নির্বাচনের যে কভারেজ ১ম ছিল, আমি অনেক কিছু শিখেছি। এই প্রচারণায় কিন্তু বেশ ভিন্নতা ছিল। আপনি আপনিও হয়তো খেয়াল করবেন আ যে তারা বিভিন্ন রকম যে ক্যাটালগ গুলো তৈরি করেছে, আকর্ষণমূলক কিছু ক্যাটালগ তৈরি করেছে। তারপরে গানের মাধ্যমে, তারপরে বিভিন্নভাবে কিন্তু তারা প্রার্থীদের আকৃষ্ট করার জন্য এই প্রচারণা করেছে। এই জিনিসগুলা অনেকেই বলছে যে আমার জন্মের পরেও এরকম নির্বাচন দেখিনি এবং এরকম যে উৎসবমুখর প্রচারণা এবং ভিন্ন রকম প্রচারণা, এই জিনিসগুলা কিন্তু দেখেনি। আমরা দেখেছি যে অনেকেই কিন্তু অনেকভাবে পোস্টার ছাপিয়েছে আকৃষ্ট করার জন্য।
এই জিনিসগুলো কিন্তু উঠে এসেছে। এবং আরেকটি বিষয় দেখলাম যে ডাকসুর যে সংগ্রহশালা আছে সেখানেও কিন্তু এই নির্বাচনের যে প্রচার প্রচারণার যে নেম প্লেট গুলো সেগুলো কিন্তু সংগ্রহ করা রাখা হয়েছে। আচ্ছা। এটা আগামীতে হয়তো দৃষ্টান্ত হবে যে আগামী প্রজন্ম দেখতে পারবে যে এই নির্বাচন কেমন হয়েছে। আসলে নির্বাচন যে একটি উৎসবমুখর এই জিনিসটা কিন্তু আমরা এবার প্রকাশ পেয়েছে। প্রকাশ পেয়েছে। আমরা ভোটার বুঝতেছিলাম। উপস্থিতি অনেক ছিল হ্যাঁ, ভোটার উপস্থিতি অন্যবারের তুলনায়। অন্যান্য বারের কথা যদি বলি যে অন্যান্য বার আমাদের ভিতরে সবারই ভিতরে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করতো যে নির্বাচন মানেই আতঙ্ক, হাঙ্গামা, মারামারি এরকম একটি জিনিস ছিল। সেদিক থেকে এবার কিন্তু ভিন্ন রকম পরিস্থিতি। না, নির্বাচন মানে উৎসব। এই জিনিসটা আমরা ভুলে গিয়েছিলাম। কিন্তু ডাকসু নির্বাচনের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ভিন্ন রকমভাবেও যে নির্বাচন উদযাপন করা যায় সেটি কিন্তু আমাদের চোখে পড়েছে। তো নির্বাচনের দিন আপনি কেমন দেখলেন পরিবেশ সেটা যদি আমাদের দেখেন আমি সকাল থেকেই ডাকসু নির্বাচনের ছিলাম। ১ম এ আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর ছিল যে আপনার যাদের পাস ছিল তারাই ভিতরে ঢুকতে পেরেছে আরকি। শিক্ষার্থী এবং সাংবাদিক অন্যান্য যারা ব্যক্তি আছে তাদেরকে একটি আ পাস দেওয়া হয়েছিল। সেটি বিভিন্ন কয়েক ধাপে কিন্তু চেক করে আপনাকে ঢুকানো হয়েছে। তো আমরা দেখেছি যে না বেশ উপস্থিতি ছিল। সবাই আ একটি আনন্দ ঘন থেকেই লাইন ধরে আরেকটি বিষয় যে সকালে কিন্তু প্রচুর গরম ছিল। হুম। সেই গরমের ভিতরেও কিন্তু রোদের ভিতরে লাইনে ধরে শিক্ষার্থীরা বিভিন্ন হাত পাখা বা ইলেকট্রিক যে ছোট এগুলো সেগুলো নিয়ে কিন্তু এসে তারা এই নির্বাচনে ভোট দেওয়া শুরু করেছে। এবং যারা প্যানেলে ছিল, প্রার্থীরা ছিল, তারাও কিন্তু খুব আনন্দ যে এক বুথে যাচ্ছে, আ ভোটারদের সাথে কুশল বিনিময় করছে। সেই জিনিসগুলা কিন্তু আমরা দেখেছি যে সবাই খুব আনন্দমুখর পরিবেশে তারা কুশল বিনিময় করছেন এবং উৎসবমুখর পরিবেশে যে নির্বাচন হয়েছে সেটা সকাল থেকেই আমরা এটার দেখেছি। ইহসান ভাই, জি। ডাকসু নির্বাচনে যে আমরা ফলের দিকে তাকাইলে দেখি যে ২৮ টি পদের মধ্যে ২৩ টি পদে বিজয় হয়েছে। এটা আমরা বলতে পারি ভূমিধস বিজয়। এটা শিবিরের ভূমিধস বিজয়। আর অন্যদিকে আপনার ছাত্রদলের ভরাডুবি। এইটার কারণটা যদি আমাদের একটু বলতেন। দেখেন আ শিবির কিন্তু নিষিদ্ধ ছিল। শিবির কিন্তু ঢাবিতে এবং বাংলাদেশে রাজনীতি নিষিদ্ধ ছিল। সেই নিষিদ্ধ থেকে যে ডাকসু নির্বাচনে একদম ভরা বিজয় আরকি। আমরা যদি বলি, সেখান থেকে আসলে শিবির এই বিজয়টা কিভাবে অর্জন করলো? সেটা যদি বলি যে শিবিরের কিছু আ কার্যক্রম আছে সেগুলো খুবই আকৃষ্ট করেছে হয়তো। আ মূল বিষয় হলো শিক্ষার্থী বান্ধব। যখন ঢাবিতে শিবির আ তাদের ওপেনে রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি পায়। তারপরের থেকেই আমরা দেখেছি যে শিবির শিক্ষার্থী বান্ধব। এই ছোট কিছু বিষয় আছে যেরকম ছাত্রদের সাথে কুশল বিনিময় খুবই আন্তরিকভাবে কিছু গিফট দেওয়া। যেরকম কলম, প্যাড তারপরে আরেকটি বিষয় শিক্ষার্থীদের জন্য কিন্তু তারা আ যে পানি, বিশুদ্ধ খাবার পানির যে ফিল্টার সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপন করেছে। এই যে ছোটখাটো বিষয়গুলো, এই জিনিসগুলো কিন্তু আকৃষ্ট করেছে সাধারণ শিক্ষার্থীদের। এসব কারণেই আমি মনে করি যে শিবির সাধারণ শিক্ষার্থীদের মন জয় করেছে এবং এই ডাকসু নির্বাচনে যে ভরা বিজয় তা ছিনিয়ে প্রতিফলন আনতে নির্বাচনে ঘটছে। ছিনিয়ে আনতে পেরেছে। এই নির্বাচনের বিজয়ের জন্য যে আপনি কি মনে করেন শিবিরের কোনো বিশেষ কোনো কৌশল ছিল? আর সেটা কি কৌশল হইতে পারে? দেখেন আসলে বিশেষ কৌশল তো বিভিন্নভাবে থাকে। আ কিছু নেগেটিভও থাকে, পজিটিভ থাকেও। তো আমি মনে করি যে শিবিরের কিছু কৌশল যেরকম তারা যে প্যানেল ঘোষণা করেছে, সেই প্যানেলে কিন্তু একটি কৌশল ছিল। কৌশলটা কি? দেখেন শিবিরকে কিন্তু বলা হতো তারা নারী বিদ্বেষী, তাই না? বা একটা তারা ধাপন করে। কিন্তু শিবির কিন্তু তারা যখন প্যানেল ঘোষণা করলো, তারা নারী নিয়ে এবং প্রতিবন্ধী নিয়ে এবং উপজাতিদের নিয়ে কিন্তু তারা প্যানেল ঘোষণা করলো। সেই প্যানেলে কিন্তু চমক ছিল। এই কারণেই আমি আমি যদি বলি এই যে কিছু যে আ ক্রিটিক্যাল কাজগুলো, তারা এই কাজগুলোর কারণেই আমি মনে করি যে শিবির আরো শিক্ষার্থী বান্ধব হয়েছে যে না তাদের মন জয় করেছে ডাকসুতে তাদের যে বিজয় সে অর্জন করতে পেরেছে। তো এই যে কৌশলটা এই কৌশলটা অন্যান্য প্রার্থীরা নেয়নি কেন?
বা তারা কোনো কৌশল অবলম্বন করেননি কেন? দেখেন, আমি যদি বলি যে অন্যান্য প্রার্থীরা করেনি কেন বা অন্যান্য প্যানেল করেনি কেন? অন্যান্য প্যানেলও করেছে। কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ড থাকে যে ধরেন অন্যান্য দল কিছু তাদের যে বিগত দিনের যে আচার-আচরণ বা শিক্ষার্থীদের সাথে আচার-আচরণ সেগুলো কিন্তু হয়তো মন জয় করতে পারেনি। আপনি বলতেছেন যে অন্যান্য দলগুলা শিবিরের মতো ভোটারদের মনে স্থান দখল করে নিতে পারে। জি, জি। দেখেন আপনি যে ভোটারের যে সেই আগের গল্প, আগের রীতি যদি মেনে চলেন যে সেই ঠাকুমার ঝুলির গল্প যদি এই জেনারেশনকে আপনি বলেন, জেন জি জেনারেশন যেটাকে বলা হয়, এই জেনারেশনকে কিন্তু আপনি বুঝাতে পারবেন না। সেই আগের একই গল্প যদি বারবার করেন, এই জেনারেশনকে বুঝাতে হলে আপনার ভিন্ন রকম টেকনিক লাগবে এবং আপডেট হতে হবে। আপনি আগের রাজনীতি নিয়ে যদি এখনো পড়ে থাকেন, সেই ঠাকুমার ঝুলির গল্প যদি বলতেই থাকেন সেই জিনিস কিন্তু এই জেনারেশন নেবেন না। অ্যাকসেপ্ট করবে না। কিন্তু শিবির সেই দিক থেকে আপডেট হয়েছে, আপডেট হয়েছে, কৌশলী হয়েছে। কৌশলী হয়েছে যে না এই জেনারেশনকে মন জয় করতে হলে আসলে কি করতে হবে? তাদের মনের ভিতরে ঢুকতে হলে আসলে কি করতে হবে? এই জিনিসগুলো কিন্তু অন্যান্য দলগুলো তারা অর্জন করতে পারেনি। এইজন্যই আমি মনে করি যে তারা ব্যর্থ হয়েছে এবং সেটা যদি এভাবেই চলতে থাকে তাহলে আগামীতেও এই ব্যর্থতা আসলে আরো বড় আকারে ধারণ করবে। এহসান ভাই, আপনি তো এই নির্বাচন নিয়ে অনেকদিন ধরে মাঠে কাজ করতেছেন, মাঠে আছেন। তো আপনার ওই যে আপনি নির্বাচনে কাজ করার সময় ইলেকশনের আগের দিনও কি বোঝা গেছে যে শিবিরের এরকম ভূমিধস বিজয় হবে? আসলে কিছু, কিছু জিনিস কিছুটা টের পাওয়া যায়। আবার কিছু, কিছু জিনিস টের পাওয়া যায় না। শিবিরের যে একটি ভালো ফিল ছিল এটা আমরা আগে থেকেই বুঝতে পেরেছি। আ এবং আমরা দেখেছি যে তবে কিছু বিষয় ছিল যে এমনও আমরা শুনেছি যে এমনও লোক বিজয় হতে পারে যাদের মিডিয়াতে কভারেজ দেয় বা চেনে এরকমও আমরা গুঞ্জন শুনেছি। আচ্ছা। কিন্তু শেষ মুহূর্তে আমরা যেটা দেখলাম সেটা তো দর্শক দেখেছে। তবে শিবিরের যে একটি প্রভাব ছিল সেটা আমরা আগে থেকেই বুঝতে পেরেছিলাম। কিন্তু লাস্ট মুহূর্তে যে একদম মানে সবকিছু ছিনিয়ে আনবে এইটা একটা মিরাক্কেলের মতো পরিস্থিতি আরকি। এতটা কেউ চিন্তা করছে না যে শিবির আসলেই আ এত বিজয় আনবে বা এত ভোটের ব্যবধানে তারা জয়লাভ করবে। এতটা কল্পনা ছিল না। কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে শিবিরের ভালো একটা অবস্থান আছে। আচ্ছা, আচ্ছা। না, এই যে ধরেন আপনার দীর্ঘদিন তারা এক কথায় বলা যায় আন্ডারগ্রাউন্ডে ছিল। গত সরকার তাদের নিষিদ্ধ করেছিল, কার্যক্রম নিষিদ্ধ করেছিল। তো হঠাৎ করে তারা এত জনপ্রিয় হয়ে গেল, এর কারণটা কি? দেখেন আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন যে দীর্ঘ ১৭ বছর কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন। তাদের অধীনেও একটি ডাকসু নির্বাচন হ্যাঁ। হয়েছে। কিন্তু সেটি কিন্তু একটি বিতর্কিত নির্বাচন। সে সময় কিন্তু আ শিবিরকে সেরকম স্থান দেওয়া হয়নি। না। ধরেন আমি যদি বলি যে ধরেন আপনার বিপক্ষে যে বেশি ভালো করছে তাকে কিন্তু আপনি সবসময় নিচে নামানোর চেষ্টা করবেন। সেরকম ছাত্রলীগও টের পেয়েছিল যে শিবিরের অবস্থান খুবই ভালো। তাদের সাথে যদি প্রতিদ্বন্দ্বী করতে হয় তাহলে আমাদের বিজয় আনা অসম্ভব। এইজন্যই কিন্তু কিছু, কিছু কারণে ট্যাগ দিয়ে শিবিরেরকে নিষিদ্ধ করা হয়েছিল। আর শিবিরের কিছু তাদের কাঠামো আছে। সেই কাঠামোকে ধরে রেখে তারা কিন্তু গুপ্ত বলেন আর চুপি, চুপি বলেন তারা কিন্তু কার্যক্রম চালিয়ে গেছে এবং তাদের যে হাত সেই শক্তি করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ডাকসু নির্বাচনের মাধ্যমেই শিবিরের যে এত জনপ্রিয়তা সেটি কিন্তু প্রকাশ পেয়েছে। তাদের অনেক প্ল্যানিং ছিল, ধারাবাহিক কাজ ছিল, রুটিন ওয়ার্ক ছিল। আসলে শিবিরকে গুপ্ত বলা হোক আর যেটা এটাও একটা কৌশল হতে পারে। আপনি শিবিরকে গুপ্ত বলেন, যেটাই বলেন কিন্তু এটা একটা কৌশল। তারা গুপ্তভাবেও যে মানুষের মন জয় করতে পারে, এটা তাদের জন্য কিন্তু একটি দৃষ্টান্ত এবং অন্যদের জন্যও কিন্তু এটা দৃষ্টান্ত। আসলে শিবিরকে গুপ্ত করেও সেই তাদের যে বিজয় বা তাদের যে অবস্থান সেটি কিন্তু আ ছোট করে আনা যায়নি। তারা কিন্তু বৃহৎভাবে আরো প্রচার হচ্ছে। আচ্ছা, আমরা অন্য দলদের কথা বলি। যেমন আবিদ, ওবামা ফাতেমা, মেঘমাল্লার বসুরা। তো ওই যে তারা কোথায় আটকে গেল? তাদের ইয়েটা সমস্যাটা কোথায় ছিল? তাদের অন্তরায়টা কোথায় ছিল? দেখেন এই আ ওমামা ফাতেমার বিষয়ে আরেকটি বিষয় যদি বলি যে ওমামা ফাতেমা উম কিন্তু তার প্রচারণার মাঝখানে সাংবাদিকদের নিয়ে কিন্তু একটি মন্তব্য করেছিলেন যে হুম। সাংবাদিকরা এই ডাকসু নির্বাচনের আ উম একটি বিশৃঙ্খলা তৈরি করছে।
সেখানে কিন্তু একটি বিতর্ক হয়েছিল। পরে মাঝখানে কিন্তু যারা ডিজিটাল সাংবাদিক, হ্যাঁ? মজুর সাংবাদিক তারা কিন্তু তাকে অনেকটাই এভয়েড করে চলেছে। আ আচ্ছা, এরকম বর্জন করেছে, হ্যাঁ, প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করেছে। আসলে এরকম কিছু, কিছু ঘটনা আছে। আবার আ অনেকেই কিন্তু ভেবেছিল যে উমামা ফাতেমা ভালো একটি অবস্থানে যাবে। কিন্তু সে হয়তো ওইভাবে সবার মন জয় করতে পারেনি। আর আবিদের কথা যদি বলি যে ছাত্রদল থেকে যিনি মনোনীত, আ অনেকের কিন্তু আশা ছিল যে এখানে কিন্তু আরেকটি বিষয় আছে যে ছাত্রদল কিন্তু একদিন পরে তাদের প্যানেল ঘোষণা করেছে। যেদিন প্যানেল ঘোষণা করার কথা দিন নির্ধারণ করা হয়েছিল, পরে ছাত্রদলের কারণে কিন্তু একদিন অগ্রসর করা হয়েছে। এটা কিন্তু একটি বিতর্কিত যে আসলে কোন দলকে কি স্পেস দেওয়া হচ্ছে? এটা নিয়েও কিন্তু বিতর্ক হয়েছে। পরে সবাই ধারণা করছিল যে আসলে কি তাহলে ছাত্রদল কি নির্বাচনে আগেই হেরে যাচ্ছে? প্যানেল তারা দিতে পারছে না। এখনো প্যানেল সাজাতে পারছে না। পরবর্তীতে যারা প্যানেল দেওয়ার পরেও বেশ ভালো একটি প্যানেল দিয়েছিল কিন্তু। সবার আশা ছিল যে না ছাত্রদল বিজয় আনবে বা আবিদ এখান থেকে আবিদের কিন্তু ভালো একটি অবস্থান ছিল। কিন্তু শেষ মুহূর্তে আসলে আ এটা আসলে বলতে খুবই লজ্জাজনক যে ছাত্রদল এরকম ভরাডুবি হলো। এখান থেকে আসলে অনেক কিছুই শেখার আছে। ছাত্রদল এবং অন্যান্য যারা আছে তাদের কাছে শেখার আছে। আরেকটি বিষয় যে ৯ সেপ্টেম্বর ঐদিনও কিন্তু ছাত্রদলের এক কর্মী উপাচার্যের সাথে বেশ খারাপ ব্যবহার আছে। এই যে ছোট, ছোট বিচ্ছিন্ন ঘটনা বা বিগত দিনে যে বিচ্ছিন্ন ঘটনা, এইসব ঘটনার কারণে কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীর ভিতর থেকে আ তারা উঠে ঐদিন তাদের ছাত্রদল আপনার ওই যে সকালে বিচ্ছিন্নভাবে, কিন্তু বিকেলে যত গড়িয়ে আসতেছে ততই তারা বলতেছিল যে নির্বাচনে কারচুপি হয়েছে। এটা কতটুকু সত্য? আসলে একটা জিনিস কি সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণের সময় ছিল। সে পর্যন্ত তেমন কোনো কারো অভিযোগ ছিল না। সবাই মানে প্রার্থী বলেন বা অন্যান্য জেরে বলেন সবারই কিন্তু একটি উচ্ছ্বাস ছিল। কিন্তু যখন ৭টা বা ৮টা বাজলো সবারই তো সেখানে প্রতিনিধি আছে। তারা কিছুটা আভাস পেয়েছে যে ভোট হয়তো আমি হয়তো ভোট পাইনি। যখন আমি হেরে যাচ্ছি, তখন আমি অভিযোগ তুলতেছি যে এই নির্বাচন হয় নাই, সুষ্ঠু হয় কারচুপি নাই। হয়েছে। এটা তো আসলে হয় না। আপনি হেরে যাচ্ছেন, আপনি যদি সেরকম আ আপনার অভিযোগ থাকে সেটা আগে করতেন। কিন্তু আপনি যখন দেখতেছেন যে হেরে যাচ্ছেন, তখন আপনি লাফালাফি, মারামারি বা করবেন, সেটা তো আসলে ঠিক না। আমরা সেটাই দেখেছি। আচ্ছা, এহসান ভাই, এই যে এই ছাত্রদলের যে পরাজয়, এটা কি শুধু আপনি মনে করেন দাবি ছাত্রদলের পরাজয়? আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে এই যে ডাকসু নির্বাচনের যে ছাত্রদলের পরাজয়, এখান থেকে কিন্তু বেশ বড় একটি মেসেজ আছে ছাত্রদলের জন্য বা অন্যান্য দলের জন্য। যে আপনি যদি নতুন প্রজন্মের মন জয় করতে চান, তাহলে সেই আগের রাজনীতি বাদ দিতে হবে। সেই মারামারি বা পেশি শক্তি দেখিয়ে যে রাজনীতির একটি প্রভাব ছিল, সেটি থেকে আপনার বের হয়ে আসতে হবে। মানুষের মন জয় করা যায় কিভাবে? সাধারণ মানুষের সেই জায়গা যদি আপনি ধরে রাখতে না পারেন, তাহলে এই যে ডাকসু নির্বাচনের যে মেসেজটি সেটি কিন্তু আগামী নির্বাচন বা পরবর্তী জাতীয় নির্বাচন বলেন আর অন্যান্য নির্বাচন বলেন সেখানে কিন্তু বেশ প্রভাব পড়বে। যে আপনার পেশিশক্তির নির্বাচন যদি আপনার রাষ্ট্র যদি সঠিকভাবে নির্বাচন দেয়, তাহলে সেই পেশিশক্তি বা আগের যে নির্বাচন সেটা কিন্তু থাকবে না। আচ্ছা, এই পরাজয়ের পেছনে কি আপনি মনে করতেছেন ছাত্রদলের সাংগঠনিক দুর্বলতা আছে? এখানে ছাত্রদলের সাংগঠনিক তাদের হয়তো কিছু প্ল্যান ভুল থাকতে পারে। তাদের কার্যক্রম ভুল থাকতে পারে। তাদের শিক্ষার্থী বান্ধব হতে হবে। সাধারণ মানুষের মন জয় করা যায় কিভাবে? শিক্ষার্থীদের মন জয় করা যায় কিভাবে? সেই জিনিসগুলো যদি ফলো করত, আমি মনে করি যে ছাত্রদলের একটি ভালো অবস্থান গ্রহণ করতে পারত। শিবিরের মতো। শিবির যে তাদের যে অবলম্বনগুলো ব্যবহার করেছে এই যে নম্রতা, ভদ্রতা, তারপরে ছোটখাটো কিছু উপকার করা এই শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থী বান্ধব হওয়া। হুম। আসলে শিক্ষার্থীরা কি চাচ্ছে? সাধারণ শিক্ষার্থীরা কি চাচ্ছে? তারা সুষ্ঠু একটি ক্যাম্পাস চাচ্ছে। সেই পরিবেশ যে তৈরি করে দিতে পারবে, যার কাছে আস্থা আছে, সেই আস্থা হয়তো ছাত্রদল অর্জন করতে পারেনি। যে সুষ্ঠু একটি ক্যাম্পাস দিবে, তারা যেভাবে ক্যাম্পাস চাচ্ছে, সেই জিনিসটা হয়তো ছাত্রদল এটা মনে করি ছাত্রদলের ব্যর্থতা। তারা সেটি সাধারণ শিক্ষার্থীর কাছে অর্জন করতে পারেনি।
এই জাতীয় সংসদ নির্বাচনে কি এই ডাকসুর ফলটা কোনো প্রভাব ফেলবে? অবশ্যই এই যে আমি আরেকটু অ্যাড করি যে বিশেষ করে যে অন্তর্বর্তীকালীন সরকারের এই ১ম নির্বাচন হওয়াতে যে সেই আগামী জাতীয় নির্বাচনে কতটুকু সুষ্ঠু অবাধ নির্বাচন উপহার দিতে পারবে, তার যদি পরীক্ষা বলেন সেটা কিন্তু ডাকসু নির্বাচন। এই ডাকসু নির্বাচন আমি মনে করি আগামী জাতীয় নির্বাচনের একটি মেসেজ হয়ে থাকবে। এই ইস তার অন্তর্বর্তীকালীন সরকার যদি তার প্রশাসন তার এই ধারা যদি অব্যাহত রাখতে পারে, আমি মনে করি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই ডাকসু নির্বাচন একটি মেসেজ হয়ে থাকতে পারে। হ্যাঁ, আমরা জানি ৩৩ বছর পর ডাকসু নির্বাচন আজকে চলতেছে। এরপরে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সেই ডাকসু নির্বাচনের প্রভাব কি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রভাব পড়বে কিনা? দেখেন এই ডাকসু নির্বাচনের পরে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকে হ্যাঁ, ৩৩ বছর পর। তবে জাকসু নির্বাচন আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু অপ্রীতি ঘটনা দেখেছি যে আসলে এই একটি প্যানেল যখন ভরা জয় করে তখন কিন্তু সবার একটি দুর্বলতা থাকে যে আসলে আ সিনিয়র মহল কিন্তু একটি দুর্বল একটি ভয়ভীতি যে আসলে পরবর্তীগুলোও কি এরকম হবে? এটি একটি লজ্জাজনক। সেখান থেকেই কিন্তু সবাই একটি আশঙ্কা করছে যে সব জায়গায় হয়তো শিবির আ তাদের অবস্থান নিতে পারে। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেন রাজশাহী এবং চট্টগ্রাম কিন্তু শিবিরের প্রভাব আরো বেশি। উত্তরবঙ্গতে শিবিরের প্রভাব কিন্তু বেশি। এই ঢাকাতে যখন তারা এই জয় অর্জন করছে তাহলে অবশ্যই এখানে কিন্তু আশঙ্কা করা যায় যে রাজশাহী বলেন, চট্টগ্রাম বলেন, সেখানেও তাদের ভালো একটা অবস্থান থাকবে। এখন জাকসুতে আসলে কি হয় সেটি কিন্তু দেখার বিষয়। এতক্ষণ দেখছিলেন ডাকসু নির্বাচন নিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা। এখানে ছাত্র শিবিরের যে সম্ভাবনা, তাদের বিজয়, এই সেগুলো নিয়ে আলোচনা হয়েছে ছাত্র দলের কোন কোন বিষয়ে নজর রাখতে হবে, হ্যাঁ, তাদের কোন দিকে নজর রাখলে তারা সামনের দিনগুলোতে ভালো করতে পারবে। আলোচনা হয়েছে জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে কিনা। তা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।